সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের সরাসরি আয়োজন পৌর নির্বাচন 2015 ভোটের লড়াই। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, ভোটের এ পর্যন্ত যে চিত্র পাওয়া যাচ্ছে 234টি মেয়র পদের মধ্যে আওয়ামী লীগ সুস্পষ্টভাবে এগিয়ে আছে। আমরা সর্বশেষ ফলাফলটি আপনাদের জানাবো। বিএনপির অবস্থান ততটা দৃষ্টিগ্রাহ্য নয় ভোটের ফলাফলে যা দেখতে পাচ্ছি, কিন্তু প্রতিশ্রুতি মতো তারা শেষ পর্যন্ত ভোটের মাঠে ছিল। আমরা তবে সকাল থেকেই তারা যেসব অভিযোগ তুলে ধরেছে, কেন্দ্র দখল, শুরুর আগেই ব্যালটে সিল, জাল ভোট, ব্যালট ছিনতাই ইত্যাদি, বিএনপির পক্ষ থেকে এজেন্টদের বের করে দেওয়া ইত্যাদি অভিযোগ তারা করেছেন। কিন্তু আওয়ামী লীগ অবশ্য বিএনপিকে শেষ পর্যন্ত ধন্যবাদ জানিয়েছেন তাদের প্রতিশ্রুতি রক্ষার জন্য। শেষ পর্যন্ত তারা মাঠে ছিলেন। তবে তারা এটাও বলেছেন যে তারা যেসব অভিযোগ তুলেছেন সেই অভিযোগগুলো সম্পূর্ণ কাল্পনিক এবং পরাজয়ের গ্লানি থেকেই তারা এই অভিযোগগুলো তুলেছেন। সিইসি সন্ধ্যায় ব্রিফিং করেছেন এবং তিনি বলেছেন যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে। আমরা ভোটের সামগ্রিক চিত্র নিয়ে কথা বলবো এবং ফলাফল বিশ্লেষণ করবার চেষ্টা করব। আগামী দিনে এই তৃণমূলের এই ভোট আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বা সব দলের অংশগ্রহণে দলীয় প্রতীকে মেয়র নির্বাচনটি কি ফলাফল বয়ে আনে রাজনীতির ক্ষেত্রে, সে নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আজকে প্রধানত দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে আজ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা এবং ইংরেজি দৈনিক দ্য অবজারভারের সম্পাদক জনাব ইকবাল সোবহান চৌধুরী। স্বাগত আপনাকে। রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। স্বাগত আপনাকেও। এছাড়াও আরেকটি স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দিলীপ কুমার, সুশাসনের জন্য নাগরিক সুজনের সমন্বয়কারী। তিনিও আমাদের সঙ্গে কথা বলবেন। জনাব ইকবাল সোবহান চৌধুরী, গভীর রাতে এই সরাসরি আয়োজনে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। সারাদিনের ভোট আপনি কেমন দেখলেন? সব কিছু মিলিয়ে আপনার কাছে কেমন মনে হয়েছে? আপনি বলেছেন প্রথমেই এটি একটু ভোটের লড়াই ছিল। তো ভোটের লড়াই যদি হয় তাহলে সেই লড়াইতে যদি দুপক্ষ যদি শক্তিশালী অবস্থানে যদি না থাকে তাহলে লড়াইটি ঠিক পুরোপুরি জমে ওঠে না। যেমন ধরুন, একটা খেলাতে যদি দুপক্ষ যদি খেলার পারদর্শিতা বা খেলার দক্ষতা বা খেলার যে গোল দেওয়ার ক্যাপাসিটি সেগুলো যদি না থাকে খেলাটি কিন্তু জমে ওঠে না। তো এখানে যেটি হয়েছে যে এই ভোটের লড়াইতে দেখা গেছে প্রথম থেকেই যে বিভিন্ন 234টি মেয়র পদে এবং এইবারই প্রথম দলীয় প্রতীক নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগের নির্বাচনগুলো ছিল কিন্তু স্থানীয় সরকার নির্বাচন ছিল, কিন্তু নির্দলীয় অর্থাৎ দলীয় প্রতীক ছিল না। যদিও সেখানে দলীয় নির্বাচনই বলা যেত, কারণ তারা পরোক্ষভাবে কিন্তু দল থেকেই কিন্তু মনোনয়ন দেওয়া হতো। তবে এবারে যেহেতু এই প্রথম এটি একটা এক্সপেরিমেন্ট ছিল এবং যদি বলা যায় যে এই নির্বাচনে মাত্র একটি কেন্দ্রে গোলযোগ হয়েছে এবং সেখানে গোলাগুলিতে একজন মারা গেছেন, একটি পৌরসভায় ভোট বাতিল হয়েছে। এছাড়া বাকি সব কেন্দ্রগুলোতে ওই ধরনের বড় ধরনের যাকে বলে সহিংসতা বা গণ্ডগোল সেরকম খবর মিডিয়াতে আমরা পাইনি। আর একটি সুযোগ এখন যে মিডিয়া, আমাদের চোখ এখন এত বেশি আমাদের মিডিয়া, যে মিডিয়ার চোখকে ফাঁকি দেওয়ার খুব একটা সুযোগ নেই এবং বেশ কিছু রেস্ট্রিকশন ছিল। আপনি কিভাবে দেখেছেন এটাকে? না, মিডিয়া রেস্ট্রিকশন যেটি অনেক জায়গায় সাংবাদিকদের ঢোকার ক্ষেত্রে যদিও এটা নিয়ে বেশ সমালোচনাও তৈরি হয়েছে। না, মিডিয়া একটা জিনিস হলো মিডিয়া রেস্ট্রিকশন, কিন্তু এটা বলা চলে না। কারণ ভোট কেন্দ্রে অর্থাৎ যেখানে ভোট দিচ্ছেন সেখানে কিন্তু কোনো ফটোগ্রাফার বা কোনো রিপোর্টার সেখানে যেতে পারে না। সেটা শুধু আমাদের দেশে নয়, সেটা অন্যান্য অনেক আমাদের থেকে উন্মুক্ত দেশেও কিন্তু সেটি আছে। কারণ ভোটটি তো হলো যাকে বলে সিক্রেট। সে কারণের জন্য ভোট কেন্দ্রের ভিতরে যেখানে ভোট দেওয়া হচ্ছে সেখানে কিন্তু যাওয়া হয় না। ভোট কেন্দ্রের বাইরে অর্থাৎ যেখানে লাইনে দাঁড়াচ্ছে বা ইত্যাদিতে সেগুলো। তো আমরা যেটি দেখলাম যে এবারের কোনো কোনো কেন্দ্রে বেশ কিছু লোকজন
দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আবার কিছু কিছু কেন্দ্রে আমরা দেখেছি, কেন্দ্র বা কিছু কিছু মেয়র এলাকায় সেখানে দেখলাম যে ভোটারদের সংখ্যা একটু কম ছিল। তবে শীতের সকালবেলা হয়তো কিছু কম ছিল, আবার দেখলাম যে যত বেলা ছিল তত কিন্তু উত্তরাঞ্চলে একটু বিশেষ করে এই পরিস্থিতি। তো এখানে একটি যেটি আমি মনে করি যে এবার যেহেতু দুটি প্রতীক নিয়ে, দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হয়েছে, অন্যান্যরাও দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেছে, বিএনপি এর আগের বারে 2014 সালে যে জাতীয় নির্বাচন, সে নির্বাচন তারা বর্জন করেছিলেন এবং এরপর যে সিটি কর্পোরেশন ইলেকশন হয়েছিল দুটি, ঢাকা এবং চট্টগ্রাম, সেখানে মাঝপথে 10:30টার দিকে হঠাৎ করে তারা প্রত্যাহার করে নিয়েছিলেন প্রার্থিতা। এই দুটি থেকে তারা একটা শিক্ষা নিয়েছেন এবং যে কারণের জন্য তারা বলেছেন যে আমরা শেষ পর্যন্ত আমরা থাকব। এটি আমি মনে করি যে একটি রাজনৈতিক দলের জন্য একটি আমি ইতিবাচক, এবং এই ধরনের প্রতিযোগিতার মনোভাব যদি থাকে তাহলে যেটা সিইসি বলেছেন কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো বিচ্ছিন্ন ঘটনাগুলো থাকতো না। আর লড়াইটি যদি দুই পক্ষের যদি একটু মোটামুটি যদি দুই পক্ষে স্ট্রং পজিশনে থাকে, স্ট্রং পজিশন বলতে আমি বলতে চাচ্ছি রিগিং করার জন্য নয়, প্রতিযোগিতায় নেতা কর্মীদের অবস্থান, সমর্থন ইত্যাদি, তাহলে কিন্তু নির্বাচনে ইচ্ছা করলেও কিন্তু এই অনেক অনিয়ম করা সম্ভব না। জনাব চৌধুরী, আপনার কাছে আবার আসবো। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আপনার মূল্যায়ন শুনবো। তার আগে ভোটের ফলাফলের যে সর্বশেষ চিত্রটা, সেটা সম্পর্কে একটা স্টোরি আছে। আমার সহকর্মী আরাফাত সিদ্দিক স্টোরিটি করেছেন এবং চিত্রটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন যে এই পর্যন্ত কি অবস্থা, সেটা যদি স্টোরিটা আমরা দেখতে পারি তারপরে আমরা আলাপ করব আপনার সঙ্গে। বিকেল 4টা থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনার পর সন্ধ্যা থেকে ফলাফল আসতে শুরু করে। 234টি পৌরসভার মধ্যে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী 160টি পৌরসভায় বিজয়ী হয়েছে। বিএনপির 18টি, জাতীয় পার্টির 1টি আর 2 দলের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন 15টি পৌরসভায়। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যেসব পৌরসভায় বিজয়ী হয়েছেন সেগুলো হলো চুয়াডাঙ্গার জীবননগর, মেহেরপুরের গাংনী, সিলেটের গোলাপগঞ্জ, কানাইঘাট, নোয়াখালীর হাতিয়া, ময়মনসিংহের ত্রিশাল, ঈশ্বরগঞ্জ, ফরিদপুরের বোয়ালমারী, কিশোরগঞ্জের করিমগঞ্জ, দিনাজপুরের বিরামপুর, মৌলভীবাজারের কুলাউড়া ও পাবনা সদর। একেবারে স্বতন্ত্র প্রার্থী যেসব পৌরসভায় বিজয়ী হয়েছে সেগুলো হলো নারায়ণগঞ্জের সোনারগাঁও, নড়াইলের কালিয়া, খাগড়াছড়ি সদর, মানিকগঞ্জ সদর, চুয়াডাঙ্গা সদর, দিনাজপুরের বীরগঞ্জ ও ফুলবাড়ী। তবে সারাদিনে দেশের বিভিন্ন পৌরসভায় অনিয়ম কারচুপির অভিযোগ এনে এ পর্যন্ত 31 জন মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন, যার মধ্যে বিএনপির 15 জন, আওয়ামী লীগের 2 জন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী 6 জন, বিএনপির বিদ্রোহী প্রার্থী 1 জন, জাতীয় পার্টির 3 জন এবং স্বতন্ত্র প্রার্থী 4 জন। যদিও 7টি পৌরসভায় আগে থেকে আওয়ামী লীগ মনোনীত 7 জন মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নির্বাচন কমিশন 50টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে। নরসিংদীর মাধবদী পৌরসভার সবগুলো কেন্দ্রের নির্বাচন পুরোপুরি বাতিল করা হয়েছে। এই পৌরসভায় নতুন করে নির্বাচন হবে। এর বাইরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয় বাকি পৌরসভাগুলোয়। বেশ কয়েকটি পৌরসভায় বিশৃঙ্খলার কারণে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়, সেগুলো বাদ দিলে সকাল থেকে অন্যান্য পৌরসভায় ভোটারদের যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করা যায়। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আপনি ভোটের ফলাফল সর্বশেষ দেখলেন। এই ফলাফল বা এটা কি একটা অংশগ্রহণমূলক কিংবা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ করেছে কিনা, বা ভোটের ফলাফল, পুরো পরিবেশ সব মিলিয়ে আপনার কাছে কি বার্তা বয়ে এনেছে? ধন্যবাদ জহির। আমি যে সমস্ত মূল্যায়ন বা মন্তব্য করব সেটা তো আমার কোনো মাঠ পর্যবেক্ষণ নেই, সেহেতু আমি নিতান্তই মিডিয়াতে যা আসছে, সেটা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা অনলাইন মিডিয়া, এইগুলির সাথে কথা বলে এবং কিছু পরিচিত লোকজন যারা স্থানীয়ভাবে আছে তাদের কাছ থেকে শুনে বলছি। সেদিক থেকে হয়তো আমার মূল্যায়নটা যে একেবারেই তথ্যভিত্তিক, দ্বিতীয় আমরা বলি বিশ্লেষণধর্মী হবে, আমি বিশ্লেষণ বেশি হবে আমার তথ্য পর্যালোচনার চেয়ে। আমি প্রথমে যেটা গুরুত্ব দিয়ে বলতে চাই সেটা হলো যে যদি কেউ জয়ী হয়ে থাকে এই পুরো প্রক্রিয়ার ভিতর দিয়ে, এটা রাজনীতি জয়ী হয়েছে।
বাংলাদেশে রাজনীতি বিগত বছরাধিকের উপরে আমাদের বিতিরোহিত হয়ে যাচ্ছিল, সেহেতু এই রাজনীতি আবার জনগণের কাছে ফিরে এসেছে এবং সেই জন্য সরকার যে সাহস করে এই নির্বাচনটি দিয়েছেন সময়ের মধ্যে আইনানুগভাবে প্রয়োজনে আইন সংশোধন করার একটি হয়েছে, সেইটি খুবই বড় বিষয়। কারণ আমরা দেখেছি বহু নির্বাচন অনেক ক্ষেত্রে আইনানুগভাবে প্রয়োজন হলেও অনেক সময় নির্বাচনের ফলাফল সম্বন্ধে আশঙ্কা থাকলে পরে ক্ষমতাসীনরা এগুলি করেন না। তো সেই দিক থেকে সরকার এটা যে করেছেন সেটা তার রাজনৈতিক প্রজ্ঞারই পরিচয় বলে আমি বলবো, সেহেতু আমি সেটা প্রশংসা করছি। এবং যেই কথাটি বারবারই ঘুরে আসবে সেটা হলো যে প্রধান বিরোধী দল সংসদের ভিতরে না হোক বাইরে তো বটেই, বিএনপির পক্ষ থেকে তারা যে নির্বাচনে শেষ পর্যন্ত তারা যুক্ত ছিলেন, এটা যে কত বড় সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত তাদের জন্য সেটাও আমি প্রশংসা করব। সেহেতু এবং এটা দুটো দিক থেকেই আমি মনে করি বাংলাদেশের রাজনীতির জন্য এটা ইতিবাচক। দলীয় নির্বাচন সম্পর্কে তো তারা বিস্তর এন্তার অভিযোগ এনেছে, আমি আসছি সেটাতে। এখন এইটার পরে যেটা আসবে সেটা হলো যে এইটার গুণগত মান কি হলো, পরিমাণগত কোনো হলো কিনা। এখানে দু রকমের মূল্যায়ন হতে পারে, কারণ আপনি কোনো মূল্যায়ন যখন করেন তখন তো তার একটা মাপকাঠি থাকতে হবে, কিসের তুলনায় আপনি মূল্যায়নটা করছেন। হ্যাঁ, আমরা বলি আপনার উৎসবিন্দুটা কি, তাহলে তো আপনি বুঝবো। একটা হলো তাহলে আমরা ধরি নিই যে এক হতে পারে এর আগের নির্বাচন কেমন হয়েছিল তার সাথে মিলিয়ে, তো সেটা এক ধরনের, সেই নির্বাচন সেগুলি নিয়ে তথ্যভিত্তিক আলোচনা হতে পারে। যদিও আমি হানিফ সাহেবের মন্তব্য দেখলাম, উনি এটাকে সর্বকালের শ্রেষ্ঠ স্থানীয় সরকার নির্বাচন করলো, সেগুলির ভিতরে উনি বঙ্গবন্ধুর আমলকেও ধরেছেন কিনা আমি বুঝি নেই আর কি। তো ঠিক আছে, সেটা রাখলাম। তো এইটার যেটা একটা প্রত্যাশা ছিল যে অনেক বেশি সহিংসতা হবে, আমার মনে হয় আশঙ্কা ছিল, মানে মাফ করবেন শব্দটা ঠিক হয়নি, আশঙ্কা ছিল যে অনেক সহিংসতা হবে, অনেক বেশি হয়তো মৃত্যু হতে পারে, অনেকে এটাতে আহত হতে পারেন, অনেক বেশি বোমা আক্রমণ, অস্ত্রের মহড়া ইত্যাদি হবে। আমাদের স্বীকার করতে হবে ওই আশঙ্কার তুলনায় সহিংসতা অনেক কম হয়েছে, এটা একটা। আবার অনেকের আশঙ্কা ছিল যে এটা এসছে মূলত হলো নির্বাচন কমিশনেরতে একটা আস্থার সংকট আছে মানুষের মনে। নির্বাচন কমিশন যতই ভালো কাজ করুক, মানুষের মধ্যে ওনাদের সম্বন্ধে একটা আস্থার সংকট আছে। তো সেই ক্ষেত্রে একটা ছিল যে নির্বাচন কমিশন কতখানি স্থানীয় রাজনীতিকে নিয়ন্ত্রণ করে প্রভাবে রেখে শৃঙ্খলা রাখবে, ওনাদের কতখানি আইন শৃঙ্খলা বাহিনীর উপর নিয়ন্ত্রণ থাকবে, এবং ওনাদের যেই পোলিং এজেন্টরা দিয়েছেন তারা ওনাদের কথা শুনবেন না অন্য কোনো ক্ষমতাবানদের কথা শুনবেন। সেই দিক থেকে আপনি যদি দেখেন তাহলে আমি বলবো যে ওই আশঙ্কাটা কিছুটা সত্য প্রমাণিত হয়েছে। সত্য এই জন্য হয়েছে, আপনি দেখেন, লক্ষ্য করে দেখুন, ভোট শুরু হওয়ার আগে কিছু না হলেও তো ভোট দেওয়া হয়েছে, সেটার প্রত্যক্ষ প্রমাণ আমি পড়লাম। 1500-র উপর সিল মারা ব্যালট পাওয়া যাচ্ছে এবং সেটা ক্ষমতাসীনদের পক্ষে সিল দেওয়া হয়েছে। আপনি ভিতরে ঢুকে ভোটের কাগজ হাতে নিয়ে তার ভিতরে নির্দিষ্ট মার্কার পক্ষে সিল দেওয়া হচ্ছে, ভোটার আসার আগে তার পক্ষে ভোট হয়েছে, আপনি পোলিং এজেন্ট আপনি বিতরণ করেছেন, তো ইত্যাদি ইত্যাদি। তো আমি আপনাকে স্মরণ করি যে জোসেফ স্ট্যালিনের একটা কথা, সে বলেছিল যে ভোট দেয় সে সিদ্ধান্ত করে না কে নির্বাচিত হচ্ছে, যে ভোটটা গুনে সে সিদ্ধান্ত করে কে জিতছে। তো ধরেন এই ধরনের নির্বাচন তো আমরা 80-র দশকে দেখেছিলাম, আমরা ওটার থেকে এই ধরনের তৎপরতা থেকে আস্তে আস্তে 90-এর দশক দিয়ে বের হয়ে এসেছি, এবং বাংলাদেশের এ পর্যন্ত স্বীকৃত সবচেয়ে ভালো নির্বাচন 2008-এ হয়েছে। এর ভিতর দিয়ে আমরা এই সমস্ত মানে খুবই উন্মুক্তভাবে বেআইনি কার্যকলাপ থেকে বের হয়ে এসেছিলাম। আমার দুঃখের কষ্টটা হলো আবার 88-86 বা বিচ্ছিন্নভাবে 90 যেগুলি হয়েছে সেগুলি আবার ফিরে আসছে কিনা, যেটা আমরা এর আগের নির্বাচনে, এই নির্বাচন থেকে কি মনে হচ্ছে এইটার মানে সীমিত আকারে হলেও সেটার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এইটা থেকে আমাদের মানে এই জায়গাটাই দুঃখের জায়গাটা। এখন এই জায়গাটা কি কারণে হচ্ছে,
এটা কি এই কারণে হচ্ছে যে একক আধিপত্য থাকার কারণে অন্য যেটা খেলাতে জুৎসই প্রতিপক্ষ নেই এর কারণে যে তাদের রাজনৈতিক সমর্থন নেই সেই জন্য পাচ্ছে না, নাকি এটা প্রশাসনের কারণে হচ্ছে, এটার ভিত্তিতে হচ্ছে, নাকি অন্য কোনো প্রভাবে এটা জিনিসটা হচ্ছে, এই জিনিসটা একটু দুশ্চিন্তার ভিতরে রাখবে। সেহেতু আপনি আপনার যে মাপকাঠিতে আপনি দেখেন সেটার ভিত্তিতে এটা দেখবেন, কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের জন্য এই নির্বাচনটা ইতিবাচক হিসেবে আমি দেখি। নির্বাচন কমিশনের কথা যেহেতু বললেন, নির্বাচন কমিশন সিইসি সন্ধ্যায় একটা বক্তব্য রেখেছেন, সেই প্রসঙ্গে আমরা উল্লেখ করেছি। আমাদের সহকর্মী এস এম আতিক নির্বাচন কমিশনে আছেন, সেখানকার কোনো খবর যদি থাকে তার কাছ থেকে এই নির্বাচনের ফলাফল সংক্রান্ত আমরা একটু শুনবো আতিককে। আতিক, সিইসি ব্রিফিং তো আমরা সন্ধ্যায় শুনেছি, এমনিতেই নির্বাচনের ফলাফল তো মোটামুটি 234-টির মধ্যে অধিকাংশই তো পাওয়া গেছে, আর হয়তো সামান্য কিছু বাকি আছে। নির্বাচন কমিশন থেকে আর কোনো খবর আপনার কাছে আছে কিনা আমাদের এই রাতে দেওয়ার মতো? কিছুক্ষণ আগে আসলে 53টি কেন্দ্রে ফলাফল এখানে টানিয়ে দেওয়া হয়েছে। আমি যখন এটি গণনা করছিলাম তারপরে কিন্তু কিছুক্ষণ আগে আরও কয়েকটি কেন্দ্রে ফলাফল টানিয়ে দেওয়া হয়েছে। আসলে এখানে একটু সময় লাগছে, কারণ রিটার্নিং কর্মকর্তা পাঠানোর পরে এখান থেকে কমিশনের সচিব বা সিনিয়র সরকারি সচিব থেকে সেটি স্বাক্ষরিত হয়ে তারপরে কিন্তু চূড়ান্ত ফলাফলটি বোর্ডে টানিয়ে দেওয়া হচ্ছে, যেখানে বিস্তারিত তথ্য কিন্তু এখানে রয়েছে যে কতজন ভোটার, তাদের মধ্যে কতটি ভোট গৃহীত হয়েছে, কতটি বৈধ, কতটি অবৈধ হয়েছে, ভোটার পুরুষ ভোটারের সংখ্যা কত, নারী ভোটারের সংখ্যা কত, তারপরে হচ্ছে কে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিনিধি এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কতটি ভোট পেয়েছে, তার বিস্তারিত তথ্য কিন্তু এখানে রয়েছে। তবে আমি এর আগে উল্লেখ করেছিলাম যে একটি বিষয় লক্ষণীয়, যে যারা কিন্তু বিজয়ী হয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে অনেক বেশি ভোটের ব্যবধানে এগিয়ে বিজয়ী হয়েছেন, এটি কিন্তু আমি দেখেছি। আর কয়েকটি কেন্দ্রের ফলাফলে পৌরসভার ফলাফলে আমি দেখেছি এখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আসলে। আর এটি যেহেতু একটি চলমান প্রক্রিয়া, ফলাফল আসছে, টানিয়ে দেওয়া হচ্ছে, তো যদিও বেশিরভাগ কেন্দ্রের ফলাফলই ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তারা ঘোষণা করেছেন, তারপর এখানে এত সেই তুলনায় অনেক কম ফলাফল কিন্তু এর মধ্যে টানিয়ে দেওয়া হয়েছে। তবে আরেকটি বিষয় আপনাকে একটু বলতে চাই যে ইতিমধ্যে একটি পৌরসভা, মাধবদী পৌরসভা নরসিংদীর সদর অন্তর্গত, সেটির কিন্তু ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। পাশাপাশি মোট 12টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে, পাশাপাশি আরও 38টি কেন্দ্রের ফলাফল কিন্তু স্থগিত রয়েছে। সুতরাং এসব পৌরসভার ফলাফল কিন্তু আসতে একটু বিলম্বিত হতে পারে, যদি না ভোটের পার্থক্য বেশি হয়, যে ওইসব ভোট কেন্দ্রের ভোট গ্রহণ প্রার্থী বিজয়ী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধানকে খুব একটা যদি প্রভাবিত করতে না পারে, তাহলে হয়তো ফলাফল ঘোষণা হয়ে যাবে। তবে তুলনামূলকভাবে এটি একটু বিলম্বিত হতে পারে। একটু একটা প্রশ্ন আছে, একটি প্রশ্ন আছে, ডক্টর দেবপ্রিয় আপনাকে হয়তো কিছু জিজ্ঞেস করতে চাইছেন। না, মানে জহির, আপনি জিজ্ঞেস করছিলেন যে ভোটটা কতখানি অন্তর্ভুক্তিমূলক হয়েছে, তার একটা পরিমাপক হলো যে ভোটের হার কি, মানে ভোট প্রদানের হার কি। তো উনি বললেন যে ভোটের কে কত ভোট পড়েছে ওটা দেওয়া আছে, এমনকি পুরুষ এবং নারী কে কত দিয়েছে সেটা আছে। তো কোনো হার কি কোনোখান থেকে উনি বলতে পারেন কিনা, কত শতাংশ ভোট পড়েছে সামগ্রিকভাবে বা পুরুষ মহিলা, এই ধরনের কোনো আলাদা শতাংশের কোনো ঘোষণা হলো সেগুলির থেকেও আমরা, যেগুলি ঘোষণা হয়েছে এর মধ্যে আপনি 53টির কথা বললেন, এর মধ্যে ভোটের পার্সেন্টেজ, টার্ন আউট সম্পর্কে কি আপনার পার্সেন্টেজ হিসাবটা করলে কি পাওয়া যায়? এখানে যদি একটু দেখি তাহলে হয়তো আপনাকে কিছু তথ্য দিতে পারবো। যেমন আপনি এই ফলাফলটি দেখেন, এখানে হচ্ছে কাস্ট হয়েছে কিন্তু 81 ভাগ এখানে বলা আছে, এইখানে অবশ্য উল্লেখ করা নেই। এই যদি এই ফলাফলটা আপনাকে দেখাই, এখানে কিন্তু মানে 82 ভাগের উপরে ভোট কাস্ট হয়েছে। ফলাফল কিছু কিছু ক্ষেত্রে লেখা দেখতে পাচ্ছি, যেমন এই ফলাফলটা যদি আপনাকে দেখাতে চাই, এখানেও 82 ভাগের উপরে কিন্তু ভোট গৃহীত হয়েছে আছে আর কি, মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কত ভাগ ভোট গৃহীত হয়েছে সেটি দেখতে পাচ্ছি। যেমন এই ফলাফল আমি দেখছি 92 ভাগের উপরে কিন্তু ভোট কাস্ট হয়েছে এখানে উল্লেখ করা আছে। আসলে মিশ্রিতভাবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে প্রদত্ত ভোটের হার কত ভাগ কাস্ট হয়েছে সেটি উল্লেখ করা আছে, কিছু কিছু নোটিশ বোর্ডে আমরা এখনো তা পাইনি, ওটা তো হিসাব করে আর কি বের করতে হবে। ওকে, ধন্যবাদ আতিক গভীর রাতে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। প্রয়োজনে আবার যাব আপনার কাছে। আমরা আপনার ডক্টর জনাব ইকবাল সোবহান চৌধুরী আপনার মতামত নিব, কিন্তু তার আগে আমাদের অন্য একটি স্টুডিওতে দিলীপ কুমার, সুশাসনের জন্য নাগরিকের সমন্বয়কারী, হ্যাঁ আমাকে দিলীপ কুমার, আমাকে শুনতে পাচ্ছেন আপনি?
জি শুনতে জি, পাচ্ছি। আমরা জি, ওই শুনতে ইলেকশন পাচ্ছি। কমিশন সম্পর্কে আলাপ করছিলাম। ভোটের চিত্র সম্পর্কে আপনার যদি কোনো মূল্যায়ন থাকে বলবেন, এবং ইলেকশন কমিশনকে কতটা সক্রিয় মনে হয়েছে এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে, এবং নির্বাচনের শেষ পর্যন্ত আপনার চোখে কেমন? ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা আমাদের সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষ থেকে বিভিন্ন নির্বাচনেই কিছু কার্যক্রম পরিচালনা করে থাকি। এই নির্বাচনেও তার ব্যত্যয় ঘটেনি। আমরা 18 তারিখে একটা প্রেস কনফারেন্স করেছি, করে এখানে নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সকলেই যাতে স্ব অবস্থানে থেকে যথাযথ ভূমিকা পালনের মধ্য দিয়ে এই নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অর্থবহ করে তোলেন, সেরকম একটা আহ্বান আমরা জানিয়েছিলাম। তারপরেও আমরা দেখেছি যে নির্বাচনের আগে থেকে বিভিন্ন ধরনের অনিয়ম, বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ, এই ঘটনাগুলো ঘটেছে। পূর্ব থেকে ডিসিশন না থাকলেও পরবর্তীতে আমরা 28 তারিখে আর একটা সংবাদ সম্মেলন করি, এবং মূলত সেখানে নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি কিছু আহ্বান ছিল। এই বিষয়গুলো আমাদের জানা আছে। আজকের পরিস্থিতি সম্পর্কে আমরা আশঙ্কা ব্যক্ত করেছিলাম যে যেহেতু এটা রাজনৈতিক দল ভিত্তিক এবং দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, সে কারণে অন্যান্য নির্বাচনের চেয়ে এখানে সহিংসতার মাত্রাটা একটু বৃদ্ধি পেতে পারে। আমাদের মনে হয়েছে যে আমরা যে আশঙ্কাটা করেছিলাম, আজকে সারা দেশে যে নির্বাচনের চিত্র আমরা দেখলাম, সারা দেশে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে অনেকগুলো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখানে একজন মারা গিয়েছেন, অনেকে আহত হয়েছে, 50টি কেন্দ্রের নির্বাচন স্থগিত রাখা হয়েছে, একটি পৌরসভার নির্বাচন স্থগিত রাখা হয়েছে, যেগুলো আমরা সবাই জানছি। এছাড়াও বিএনপি 157টি কেন্দ্রের কথা বলেছে, জাতীয় পার্টি 174টি কেন্দ্রের কথা বলেছে যেগুলোতে অনিয়ম হয়েছে, এগুলো আমরা দেখেছি। তারপরেও আমরা মনে করি যে একটা দিক থেকে মনে করি যে নির্বাচনটা গ্রহণযোগ্য, যে এই নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে যারা বেনিফিশিয়ারিজ তারা রাজনৈতিক দলগুলো। আমরা আওয়ামী লীগের বিপরীতে যদি বিএনপিকে দেখি, আমরা দেখছি যে বিএনপি কিন্তু দলগতভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়নি, যদিও বিভিন্ন অঞ্চলে 27-28 জন প্রার্থী তারা ঘোষণা দিয়ে এটা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই নির্বাচনটা গ্রহণযোগ্যই হয়েছে, এবং আমরা এটাও সত্য যে এটা স্বীকার করতেই হবে যে আমরা এই যে মাত্রার সহিংসতার আশঙ্কা করেছিলাম তার চেয়ে সহিংসতা আমার ব্যক্তিগত মত অনুযায়ী একটু কম হয়েছে। এবং এটা এই কারণে যে নির্বাচনের 2 দিন আগে থেকে নির্বাচন কমিশনকে তাদের বডি ল্যাঙ্গুয়েজে আমরা বলি বা কথাবার্তায় আমরা বলি, তার একটা ভালো অবস্থানে ছিল, এবং পলিটিক্যাল পার্টি, বিশেষ করে সরকারি দল, এখানে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের দিক থেকে ওনারা বলেছিলেন। দিলীপ কুমার সরকার, আবার আপনার কাছে যাব, একটা বিরতির সময় হয়েছে। জনাব ইকবাল সোবহান চৌধুরী, একটা বিরতি নিয়ে আমরা আপনার কাছে আবার ফিরব। প্রিয় দর্শক, ছোট একটা বিরতি নিচ্ছি, ভোটের লড়াই ফিরে আসছি। বিরতির পরে আমরা আলাপ করছিলাম পৌর নির্বাচন 2015-র ফলাফল বিশ্লেষণ করছি, এবং এটা রাজনৈতিকভাবে বা স্থানীয়ভাবে গণতন্ত্র প্রসারের ক্ষেত্রে, গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে কী ভূমিকা রাখতে পারে, এটা কার্যকর স্থানীয় সরকার আমরা পাচ্ছি কিনা, সে বিষয় নিয়ে কথা বলবো। আরও সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত ভোটের লড়াই। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনারা দুজনেই বলছিলেন যে একটা রাজনীতির জয় হয়েছে, যে একটা অন্তর্ভুক্তিমূলক এবং সব দলের অংশগ্রহণে যে নির্বাচনটা হলো, কিন্তু ভোটের যে ফলাফল আমরা দেখছি, একটা নিরঙ্কুশ অবস্থা ক্ষমতাসীন দলের, 234টি, এবং যেহেতু সরাসরি দলীয় প্রতীকে হয়েছে, কাজে এটি ধানের শেষ বা নৌকার মধ্যে একটা সরাসরি লড়াই হয়েছে বলা যায়। কিন্তু লড়াই আসলে আপনি শুরুতে বলছিলেন যে একটা জোরালো লড়াই হলে সেটা আরেকটু ভালো হতো। তো এটা কতখানি শক্তিশালী গণতন্ত্রের সূচনা বা পথে অগ্রগতি আসবে এই নির্বাচনের মধ্য দিয়ে? আমরা যদি বিরোধী দলের অবস্থান দেখি আর জি, আমরা যদি মূল্যায়ন করি, তাহলে একটি জায়গাতে আমাদেরকে ইতিবাচক দিক দেখতে হবে। সেটি হলো যে অন্যতম একটি বিরোধী দল যেটি বিএনপি, তারা 14 সালের যে নির্বাচন হয়েছিল
সেই নির্বাচন তারা বর্জন করেছিল 14 সালের মানে জাতীয় নির্বাচন। এবং শুধু বর্জন করেনি, তারা প্রতিহত করার জন্য সহিংসতার আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে আমি বলেছি যে ঢাকা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে মেয়র নির্বাচন হয়েছে, সেখানেও দেখা গেল নির্বাচনে যতটুকু প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা করার মানসিকতা ছিল, হঠাৎ করে নির্বাচনের দিন 10:30টার দিকে তারা প্রত্যাহার করে নিলেন। এবং প্রত্যাহার করে নেওয়াটা যে কোনো নির্বাচনের জন্য যে একটি হঠকারী সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্ত, সেটি কিন্তু এবার উপলব্ধি করেছেন। এবং না, উপলব্ধি আমি যে বলছি তা নয়, তারা নিজেরাই বলেছেন আমরা শেষ পর্যন্ত থাকব। শুধু সেটা নয়, বেগম খালেদা জিয়া এ পর্যন্ত আহ্বান করেছেন তার নেতাকর্মীদের যে ভোটের ফলাফল মানে একেবারে হাতে না নিয়ে কেউ যেন ভোট কেন্দ্র ত্যাগ না করে, তিনি সেই নির্দেশও তার দলের প্রতি দিয়েছেন। এখন যদি আমরা দেখি যে আমি আবার বলতে চাই যে এই নির্বাচনে কিন্তু এই অংশগ্রহণটাই, এটাও কিন্তু একটা আমি মনে করি অতীতের অভিজ্ঞতার তুলনায় অংশগ্রহণটাই একটা ইতিবাচক। কারণ অংশগ্রহণ যদি না হয় তাহলে ভোটের লড়াই বলেন, খেলার বলেন, ভোট যুদ্ধ বলেন, ভোটের খেলা বলেন, কোনোটাই কিন্তু জমে না। এবং ভোটাররাও কিন্তু তারা তাদের ভোট প্রদানে তারা উৎসাহিত হয় না। সেদিক থেকে একটা আমি মনে করি যে এটা একটা ইতিবাচক। দুই, যেটাই হয়েছিল, যেটি আমাদের দাদাও বলেছেন এবং সুবীরবাবুও বলেছেন, যে আশঙ্কা যেটা করা হয়েছিল, এমনকি আমাদের মিডিয়াতেও কিন্তু কিছু এই ধরনের আশঙ্কার কথা বলা হয়েছে, যে দলীয়ভাবে যেহেতু নির্বাচনটি হচ্ছে দলীয় প্রতীকে, সেহেতু হয়তো একটা বড় ধরনের গোলযোগ বা সহিংসতা বা গণ্ডগোল হতে পারে। তো সারাদিনের যে চিত্র আমরা দেখেছি, সেই চিত্রে একজন নিহত হয়েছেন মাত্র। আমরা যদি পার্শ্ববর্তী দেশের কথাগুলো যদি চিন্তা করি, সেই তুলনায় আমরা মনে করি যে ভাই উনি যিনি মারা গেছেন উনি কিন্তু পথচারী, মানে দুর্ভাগ্য যে উনি নির্বাচনের অংশ না হয়ে, দুর্ভাগ্য ওনার যে উনি মারা গেছেন, কর্মী ছিলেন না। মানে ভোটের যে ফলাফল, ভাই ভোটের যে ফলাফল, তাতে আপনার মনে হচ্ছে কি তাৎপর্য? এটা কি বিরোধী দল বা বিএনপি বা ধানের শীষ দুর্বল পারফর্ম করেছে, নাকি তারা ধরেন যে ট্র্যাডিশনালি তাদের যে অভিযোগ, তার যে অভিযোগ তারা আছেন, সেটা একটা কোয়ার্সিভ অ্যাপারেটাসের এনফোর্সমেন্টের কারণে তারা ভিকটিম হয়েছেন? কোনটা মানে এখানে যে জিনিসটা প্রথমে আমি বলতে চাচ্ছি, যে আশঙ্কার শান্তি ভগ্নের বা নির্বাচনের অনিয়ম প্রচুর হওয়ার বা সহিংসতা হওয়ার যে আশঙ্কা, সেই আশঙ্কাটি আমরা দেখলাম যে সত্য। আমি বলবো যে সত্য না, আমি বললাম যে সেটা আমরা দেখলাম যে আমরা অনেকটা স্বস্তি বোধ করছি। যে কোনো একটা ভালো নির্বাচন শান্তিপূর্ণভাবে যদি হয়, কে জিতবেন কে হারবেন সেটা তো একটা বিশ্লেষণ, কিন্তু নির্বাচনটি অন্তত শান্তিপূর্ণভাবে হয়েছে, ভোটাররা যেতে পেরেছেন এবং ভোট কেন্দ্রে যেতে পেরেছেন, এবং সেই ধরনের একটা বড় ধরনের অনিয়ম হয়নি বা সহিংসতা হয়নি, এটা আমাদের জন্য একটা বড় স্বস্তি। দ্বিতীয় যেটা হলো, আমি মনে করি যে আপনি যেটা বলেছেন যে নির্বাচনের ফলাফল, একটি দেখুন যে 14 সালে বিএনপি যখন নির্বাচন বয়কট করলেন এবং পরবর্তীতে দুটি নির্বাচনে প্রত্যাহার করে নিলেন, এরপরে এবারে যখন নির্বাচনে তারা আসলেন, তারা কিন্তু খুব শেষ মুহূর্তে এসে নির্বাচনে করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এবং তাদের যে দলীয় যে মনোনয়নগুলো, সেই মনোনয়নগুলো নিয়েও কিন্তু মিডিয়াতে এসছে। এই মনোনয়নগুলোও কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ে একটা সময় নিয়ে আলোচনা করে যাচাই করে সেভাবে দেওয়া হয়নি, যে কারণের জন্য হয়তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই নির্বাচনে তাদের যে প্রার্থী, সেই প্রার্থীতার একটা দুর্বল অবস্থান ছিল। এবং সেই দুর্বল অবস্থানটা কিন্তু আমরা দেখলাম সারাদিনের ঘটনায়, যে ভোটের ফলাফলে বলুন এবং সারাদিনের নির্বাচনেও বলুন, যে নির্বাচনের আমি আবার বলতে চাই, আপনি এবং আমি একটি কনস্টিটিউয়েন্সিতে যদি নির্বাচন করি এবং আপনার অবস্থান যদি খুব ভালো থাকে এবং আমার অবস্থানও যদি ভালো থাকে, তাহলে ইচ্ছা করলেও কিন্তু আমার কর্মী খুব বেশি একটা অনিয়ম করতে পারবেন না, আপনিও করতে পারবেন না। আমি এই কথার ওইখান থেকে তুলি আর কি, যে বিএনপি তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে ছিলেন, ইকবাল ভাই বললেন একসময়। দেখুন, এটা তো
খুবই মানে মানে এখানে কম প্রস্তুতির অবস্থানে ছিল না, শুধু তা না, এটা বললে একটা সত্য বলা হবে। আরেকটা সত্য হলো যে তারা বিভিন্ন ধরনের প্রশাসনিক হয়রানির মুখে ছিলেন। তাদের অনেক মামলা মকদ্দমা কারণে বেকারণে ইত্যাদির মুখোমুখিতে তারা ছিলেন, এবং সার্বিক পর্যায়ে এই প্রশাসনের সাথে তাদের যে সহযোগিতামূলক সম্পর্ক, একটা নির্বাচনের আম্পায়ারের সাথে খেলোয়াড়ের যে সম্পর্ক, সেই ক্ষেত্রেও এখানে অনেক ধরনের সমস্যা ছিল। এবং মনোনয়নের সমস্যা, কাকে দিলে বিকল্প প্রার্থী রাখা, কারণ কার্ডটা বাতিল হয়ে যায় কার্ডটা থাকে ইত্যাদি। তো এবং গত এক বছরে তাদের এই ব্যর্থ প্রতিহত করার জ্বালাও পোড়াওয়ের আন্দোলন ব্যর্থ হওয়ার পরে তারা নিঃসন্দেহে অনেক বেশি গুটিয়ে গেছেন, তো এবং চাপের মুখে রয়েছেন। তো সেহেতু ওইটাও আরেকটা দুর্বলতার জায়গা। কিন্তু আপনি যদি তারপরেও বলেন, তাহলে এই সমস্ত দুর্বলতাকে যদি আপনি বিবেচনার ভিতরে নিয়ে তারপরে তাদের ফলাফলটাকে দেখেন, তারপরেও আমার কাছে মনে হয়েছে ফলাফলটা দুর্বল হয়েছে। মানে ওনাদের শেষ মুহূর্তে এসছে, প্রস্তুতি কম, সরকার ওনাদের উপর নিপীড়ন করছে, দল চালাতে পারছেন না ওনারা, অর্থেরও হয়তো অভাব আছে, সব মিলিয়ে দেখার পরেও মানে 230-40টার ভিতরে ওনারা 50-এর নিচে আসন পাবেন যদি আমি এরকম একটা আন্দাজ করি। না, আরো অনেক কম। আরো মানে এখন কত আছে, 27-28 আছে না, 18। তাহলে 30-এর কাছাকাছি গেলেও যেতে পারে হয়তো। তো এইটা আমার কাছে একটু আশ্চর্যজনক মনে। আরেকটা জিনিস জহির আমি আপনাকে বলতে চাচ্ছি, আমাদের সহকর্মী ইলেকশন কমিশন থেকে বললেন ভোটের হার সম্বন্ধে। দেখুন 80, আচ্ছা ঠিক আছে, 70 ঠিক আছে, 92-95 এত পরিমাণ ভোট পড়েছে কিনা এটা তো আলোচনার ভিতরে আসবে। সেহেতু মানুষের অংশগ্রহণ ভালো, কিন্তু সংখ্যায় অতি অংশগ্রহণ সন্দেহের সৃষ্টি করে। সেহেতু আরেকবার এটার পর্যালোচনার ভিতরে যাবে যে এই নির্বাচনের গুণগত মান কতখানি ঠিক ছিল, সেটা আগামী দিনে আরও বিচার বিশ্লেষণ হবে যখন আমরা ভোট কেন্দ্র ধরে ধরে ভোটের হার দেখব এবং সেখানে নারী পুরুষ দেখব, কোনোখানে হয়তো যত ভোটার তার চেয়ে বেশি হয়ে গেছে কিনা সেটাও দেখার বিষয় উঠবে, যেটা গড়ে যেয়ে বোঝা যাচ্ছে যে সমান হয়ে গেছে। তো এই জিনিসগুলো রয়েছে। আমি আপনাকে যেটা জহিরা আলোচনায় নিতে চাচ্ছি, আপনি যদি বিরতিতে না যান। যাব একটু দাদা, এই মানে স্থানীয় সরকারের কি ধরনের মানে পরিবর্তন আসবে এই নির্বাচনের মধ্য দিয়ে, সেই বিষয়টি তো না, আমি আরো একটা আলোচনা করতে যাচ্ছিলাম যেটা যথেষ্ট। আমরা একটু দিলীপদার কাছ থেকে শুনবো যে এই বিএনপির এই দুর্বল পারফরমেন্সের ব্যাপারটা উনি কিভাবে দেখছেন। আমি আপনার সাথে যেটা আলোচনা করতে চাচ্ছিলাম এখন, সেটা হলো যে এই যে মার্কা ভিত্তিক ইলেকশন হলো, মানে দলীয় মার্কা ভিত্তিক, এইটা বাংলাদেশের রাজনীতিতে, স্থানীয় রাজনীতিতে যে নতুন মাত্রা আনবে, নতুন টেনশন সৃষ্টি করবে, নতুন কি সুফল আনবে, এইটাতে আমি কিছু সময় হলেও আপনার মনোযোগ চাইব। আসবো, এখনই ফিরবো। আমরা একটু দিলীপ কুমার সরকারের কাছে একটু যেতে চাই। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা। আমরা কথা বলছিলাম যে মানে যে ভোটের যে ফলাফল আমরা এই পর্যন্ত দেখলাম, তাতে বিএনপির যে ভোটের যে ফল, সেটা কতটা প্রত্যাশিত নাকি তাদের পারফরমেন্স, এটাকে আপনি কিভাবে আপনি দেখছেন? আপনারা মানে মাঠ পর্যায়ে বিএনপি কতটা সংগঠিতভাবে নির্বাচন মোকাবেলা করতে পেরেছে, অথবা প্রশাসনিকভাবে বা নির্বাচন কমিশনের কাছ থেকে কি ধরনের আচরণ তারা পেয়েছে, যে কারণে তাদের এই ভোটের ফলাফলের উপরে প্রভাব পড়েছে কিনা, আপনার কি মনে হয়? আমি যেটা মনে করি যে আমার ধারণা ছিল যে বিএনপি আরও অনেক বেশি পৌরসভায় জয়ী হবে। কিছু কিছু বিষয় তো ইকবাল সুবহান ভাই এবং দেবপ্রিয়দা ওখান থেকে বলেছেন। আরও কিছু বিষয় আছে যে শুধু ক্যান্ডিডেট সেট করা না, এই বিভিন্ন মামলা হয়রানি এগুলোর কারণে বিএনপির ব্যাপক সংখ্যক কর্মী এই নির্বাচনে তারা নামতে পারেনি। এমনকি আজকের দিনেও দেখা গিয়েছে যে যারা তাদের এজেন্ট, পোলিং এজেন্ট, তারাও অনেকেই এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের বিভিন্নভাবে বলেছে ওখানে না যাওয়ার জন্য, এরকম অভিযোগগুলো আছে। তারপরেও আমার মনে হয়েছিল যে মানুষ যদি ভোট কেন্দ্রে যায়, ভোট কেন্দ্রে গিয়ে যদি তারা ভোট দিতে পারে, তবে হয়তো কিছুটা হলেও বিএনপি এর একটা ভালো ইতিবাচক ফলাফল পাবে। কিন্তু দেখা গেল যে 80%-এর উপরে
সেখানে ভোট কাস্ট হলো এই কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম, তারপরেও এরকম একটা ফলাফল দেখছি। কিছুদিন আগে আমরা দেখেছিলাম সিটি ইলেকশনের, এর আগে 5টা সিটিতে একরকম ফলাফল, তারপরে এই 5ই জানুয়ারির নির্বাচন, তারপরে সিটি এই ইলেকশনগুলো হয়েছে। এখন প্রসঙ্গ হলো মানুষ ভোট কেন্দ্রে গিয়েও যদি প্রকৃত গণনা এরকম হয়, ফলাফলটা যদি এরকম হয়, তবে কি এই নিকট অতীতের যে বিএনপি রাজনীতি, এই রাজনীতিটাকে কি মানুষ ভালোভাবে নিল না? আমার মনে হয় যে এরকম যদি ফলাফল হয়ে থাকে তবে বিএনপির রাজনীতি নিয়েই একটা মূল্যায়নের সময় এসেছে, ভাবার সময় এসেছে। না হলে মানে এটা তো আমি বলবো যে বিএনপির জন্য ফলাফল বিপর্যয়, এবং আওয়ামী লীগও বোধহয় প্রত্যাশা করেনি যে তারা এরকমভাবে বিজয়ী হবে। ওকে, আমার কাছে মনে হয়েছিল বিএনপি আরো ভালো করবে, সেটা করেনি। জি, ডক্টর দেবপ্রিয়, আপনি মার্কা ভিত্তিক এই নির্বাচন দেখেন, এই যে মার্কা ভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন, না, এই নির্বাচনটাকে যদি বলেন তাহলে হয়তো এটা ইতিবাচক। কারণ হলো ওই যে আমি বললাম, রাজনীতির জয়ের জন্য রাজনীতির প্রত্যক্ষ অংশগ্রহণ হয়েছে, কারণ অন্য সময় তো পরোক্ষভাবে থাকে, তো এটা হয়েছে। এবং এইটা একটি খুবই সুদূর প্রসারী সিদ্ধান্ত হিসেবে আগামী দিনে বিবেচিত হবে। ইতিবাচক কি নেতিবাচক এটা আমি বলছি না, আমি শুধু দেখছি যে এটা নতুনভাবে নতুন ধরনের উপাদান যুক্ত করবে। উপাদানটা কি যুক্ত করবে? এ পর্যন্ত আমাদের এলাকাতে, আমি বাড়িঘরে যেটুকু আমি দেখি, যাই, কাজ করি, তো সেটা হলো যে সংসদ সদস্য হলেন রাজনীতির, সংসদের, সরকারের, প্রধানমন্ত্রীর একক প্রতিনিধি এলাকায়, কারণ উনি একমাত্র মার্কা দিয়ে নির্বাচন করেছেন। আগামীকাল থেকে উনি একমাত্র না, ওখানে আরেকজন শরিক এসেছে। ওই শরিক হলো যে সিটি কর্পোরেশনের, মিউনিসিপ্যালিটির মেয়র, কাউন্সিলরদের তো মার্কায় হয়নি, কিন্তু মেয়র এসেছেন। তাহলে এইটা একটা নতুন রাজনৈতিক সমীকরণ সৃষ্টি করবে স্থানীয় পর্যায়ে। এটা ভারসাম্য সৃষ্টি করতে পারে, একক ক্ষমতায় আধিপত্যবাদকে আটকিয়ে আরেক ধরনের হতে পারে, এবং সেই জন্য আবার এমন হতে পারে যে দুজন মিলে হয়তো আরও বেশি হতে। আপনি লক্ষ্য করে দেখবেন স্থানীয় বিদ্রোহী যে সমস্ত জায়গাতে প্রার্থী ছিলেন, তাদের পিছনে কেউ না কেউ একজন রাজনৈতিক নেতা দলের পিছনে পৃষ্ঠপোষকতা করেছেন, কারণ ওই ভারসাম্যের বিষয়টি এখানে রয়েছে। আবার এটাকে আমি ইতিবাচকভাবে এইভাবে দেখছি যে কেউ কেউ বলেছেন যে এটার ফলে এলাকায় এমপির ক্ষমতা কমে যাবে, যেমন হবে একই রকমভাবে অন্য ধরনের দলের নামেও দুর্নীতি, দায় দায়িত্ব এখানে বেড়ে যাবে। আমার কাছে যেটা হচ্ছে পুরনো একটা বিষয়, সেটা হলো স্থানীয় সরকারের উপরে এমপিদের প্রভাব। এটা একটি আলোচিত বিষয় এবং এটা সমস্যার সৃষ্টি করে, এবং ওনারা বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করেন, বিভিন্ন ব্যক্তিগত স্বার্থ থেকে আরম্ভ করে সব কিছু, যেটার কারণে সাম্প্রতিককালে আমাদের শিক্ষামন্ত্রীকে আমাদের স্কুল ম্যানেজিং কমিটিতে নিয়োগ দেওয়ার ক্ষমতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমি একটা স্কুল কমিটির চেয়ারম্যান, আমার ক্ষমতাও চলে গেছে, সঠিক বা বেঠিক কারণে হোক। কিন্তু আগামীতে যেটা হবে আর কি, সেটাতে যে আমরা চেয়েছিলাম যে এটা সরাতে, এখন দেখুন আমরা চেয়েছিলাম যে একটা আইন করে ওনাদের এখান থেকে সরানো, যাতে উনি সব কাজের ওখানে উপদেষ্টা না থাকেন। এখন আমি দেখলাম যে আরেকটা রাজনৈতিক সমাধান হতে পারে যে ওই কমিটি মেয়রকে আপনি রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করেন, তাকেও আপনি মার্কা দিয়ে দেন। এখন যেই প্রশ্নটা আগামী দিনে আসবে, উপজেলা চেয়ারম্যান কি তাহলে আমার মার্কার ভিত্তিতে হবে কি হবে না, রাজনৈতিক মার্কাতে হবে না? আপনি এই অঞ্চলের যদি অভিজ্ঞতা দেখেন, এটার কোনো স্থির নিয়ম নেই। যেমন শ্রীলঙ্কাতে অনুপাতিক হারে হয়, রাজনৈতিক মার্কাতে। ভারতবর্ষের এক এক রাজ্যের এক এক রকমের নিয়ম আছে। নেপালে মার্কার ভিত্তিতে হয়। সেহেতু বাংলাদেশকে এই স্থানীয় সরকার কাঠামোকে রাজনীতির সাথে মিলানোর ক্ষেত্রে হেঁটে হেঁটে আগাচ্ছে একটা খুব বড় সিদ্ধান্ত একটা হয়েছে। এটার তাৎপর্য আমাদের আগামী দিনে আমাদের বুঝতে হবে। সেটা হলো, যেমন ধরুন এতদিন কি ছিল, এতদিন ছিল নির্দলীয়, এবং এই নির্দলীয় বিষয়টি নিয়ে সবাই অনেকে বলেছে নির্দলীয় নির্বাচনটি অনেক যাদের তৃণমূলে যারা প্রার্থী আছেন তাদেরকে অনেক উৎসাহিত করে বা তাদেরকে অনেক উন্মুক্ত করে দেয় তাদের প্রতিদ্বন্দ্বিতা করার। কিন্তু এই যে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন, এটি আমি মনে করি একটি সাহসী সিদ্ধান্ত। কারণ দলীয় তৃণমূলে দলীয় প্রার্থী হিসাবে প্রতীক নিয়ে দাঁড়ানোর
এবং যে এই প্রার্থী বিবেচনাও যখন হবে তখন কিন্তু আগে যেটা ছিল, আগে কিন্তু পরোক্ষভাবে যদিও নির্বাচনী প্রার্থিতা দেওয়া হতো দলের পক্ষ থেকে, কিন্তু সেখানে কিন্তু সরাসরি বলা হতো না। এখন কিন্তু দলীয় তৃণমূলের যে সিদ্ধান্ত বা তাদের যে মতামত সেটিও কিন্তু সেন্ট্রালে এই প্রতীক দেওয়ার ব্যাপারে এটিও কিন্তু একটা কাজ। ক্ষমতার ভারসাম্যে কোনো টানা হ্যাচড়া হবে কি না? ক্ষমতার ভারসাম্য আমি ইকবাল ভাইকে যেটা জিজ্ঞেস করছি যে এইটার প্রেরণাটা কি ছিল। আমার কাছে একটা যেমন প্রেরণা মনে হয় যে নির্বাচনে যদি আপনি প্রতীকটাকে নিয়ন্ত্রণ করেন তাহলে প্রার্থিতা নিয়ন্ত্রণের ক্ষমতা কেন্দ্রীয় দলের অনেক বেশি থাকে, কারণ একজনই তো শেষ পর্যন্ত একক প্রার্থী হবে, একটাই তো মার্কা পাবে সে। তো সেহেতু আপনি বিদ্রোহী প্রার্থীকে নিয়ন্ত্রণ করার জন্য এটা এক ধরনের রেগুলেশন, এক ধরনের ক্ষমতার প্রয়োগের থাকে। এখানে দেখুন এইবার কি সেই চিন্তা থেকে এটা হয়েছে নাকি তৃণমূলে দলকে নিয়ে যাওয়ার চিন্তা থেকে হয়েছে? আমি মনে করি যে বিশেষ করে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তটি দিয়েছেন সেটি হলো দলকে তৃণমূলে আরো বেশি ক্ষমতায়ন করা, সেটি কিন্তু মূলত অবজেক্টিভ হিসেবে কাজ করেছে। আবার আরেকটি জিনিস আমি এখানে বলতে চাই, সেটা হলো দেখুন যে এই যে নির্বাচনে বিদ্রোহী প্রার্থীও কিন্তু অনেকে পাশ করেছেন। জি, এখন দেখুন বিদ্রোহী কিন্তু বেশ কিছু। এখন যদি বলা হয় যে দখল করা, অনিয়ম ইত্যাদি, তাহলে কিন্তু দুই প্রার্থী, একজন হলো সরকারিভাবে সরকারি দলের, তিনি প্রতীক নিয়ে নির্বাচন করছেন, আর সরকারি দলেরই একজন বিদ্রোহী প্রার্থী তিনি নির্বাচন করছেন। তো তিনি যদি তার অবস্থানটি সেখানে সুদৃঢ় করে তিনি যদি জিতে আসতে পারেন, তাহলে অর্থাৎ আমি আবার বারবার যেটা বলার চেষ্টা করছি, প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা যত স্ট্রং হবে তত কিন্তু অনিয়ম অনেক বেশি কম হবার সম্ভাবনাটা থাকে। এটা কিন্তু এই বিদ্রোহী প্রার্থী, কারণ আমি তো দলীয় প্রতীক পেয়েছি, সরকারি পেয়েছি, তাহলে আপনি আমার দলের থেকে বিদ্রোহী প্রার্থী হয়ে আপনি কিভাবে প্রশাসনকে ব্যবহার করতে পারেন বিদ্রোহী প্রার্থীরা, যদি তার পিছনে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ থাকে। যদি না থাকে তাহলে সে পারে না। তার পিছনে কোনো সময় সংসদ সদস্য থাকে, অথবা যেই সংসদ সদস্যের সাথে অন্য পক্ষের বিরোধিতা আছে তাকে করে। কিন্তু আমি ওই বিষয়ে যাচ্ছি না। আমি আপনাকে অনেক একটা প্রক্রিয়াগত প্রশ্ন করছি যেটার আমি কোনো উত্তর পাইনি। সেটা হলো যারা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করলো, সংসদ সদস্য পদ যদি তাদের দল থেকে বহিষ্কার করা হয় তাহলে তাদের সংসদ পদ চলে যায়। তাহলে দলীয় প্রতীকে যারা নির্বাচন করলো এবার স্থানীয় সরকার, কোনো কারণে যদি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দল থেকে বের করে দেওয়া হয় তাহলে তাদের মেয়রের পদ চলে যাবে কিনা, আমি এটার কোনো আইনি ব্যাখ্যা এখন পর্যন্ত দেখিনি। আপনার কাছে থাকতে পারে, আপনি অনেক ভালো জানেন এটা। দ্বিতীয়ত, যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে জিতলো তারা দলে দলে যোগদান করার সমূহ সুযোগ আগামীতে হবে বলে আমার কাছে আন্দাজ হচ্ছে, কারণ সংসদ সদস্য বিদ্রোহী হয়ে দলে যোগদান করেছে, এটা এরকম নজির তো আমাদের কাছে আছে। আপনি বলবেন, কিন্তু আরেকটা ছোট বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শককে ভোটের লড়াই আরেকটি বিরতি নিচ্ছি, ফিরে আসি বিরতির পরে। সুপ্রিয় দর্শক, স্বাগত আবারও ভোটের লড়াইয়ে। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আবারও সেই একই প্রশ্ন করতে চাই যে এই পৌরসভা নির্বাচনকে ঘিরে জাতীয় রাজনীতিতে একটা সুস্থ ধারা ফিরে আসবে, কারণ সবগুলো দল নির্বাচনে অংশ নিয়েছে, অন্তর্ভুক্তিমূলক হয়েছে, যেটা বহুল প্রত্যাশিত ছিল। সেই সুস্থ ধারা ফিরে আসার সম্ভাবনাটা কি উজ্জ্বল হলো নাকি তিরোহিত হলো? মানে বিরোধী দলের যেভাবে ভোটের ফলাফলে যে একটা মার্জিনালাইজেশন আমরা দেখেছি, সেটা তাদের দুর্বল পারফরমেন্সের কারণেও হতে পারে, সেটা অন্যান্য কারণও হতে পারে, যেটা ভোটের আরও চুলচেরা বা অনুপঙ্খ বিশ্লেষণের পরে আরও জানা যাবে। আপনার কি মনে হয়? আমি বেগম খালেদা জিয়ার, বিএনপির চেয়ারপারসন, তার একটি বক্তব্য আপনাকে স্মরণ করে দিতে চাই। তিনি আমাদের মিডিয়াতে এসছে, তিনি একটি জায়গায় বলেছেন যে এখন থেকে আন্দোলন দিয়ে নয়, ব্যালটের মাধ্যমে সরকার পরিবর্তনের আমাদের প্রচেষ্টা হবে। আমি মনে করি যে এই যে ওনার বক্তব্য, এটি কিন্তু আমি এটাকে স্বাগত জানাই। যে ভ্রান্ত রাজনীতি তারা করেছেন, যেটি দাদা বললেন, সুবীরবাবু বললেন, দিলীপ বাবু বললেন, যে এই জ্বালানি পোড়ানি বয়কট করা, বর্জন করা ইত্যাদি ইত্যাদি, এর ফলে কিন্তু তারা সাংগঠনিকভাবে অনেক দুর্বল হয়েছেন এবং প্রশাসনিকভাবে হয়রানির শিকারের
শিকার হয়েছেন, কারণ জ্বালানি পোড়ানির কারণের জন্য প্রশাসনিক যে তারা শিকার হচ্ছেন মামলা মোকদ্দমা। পাশাপাশি তাদের দলের ভিতরেও কিন্তু এটি নিয়ে একটি যে দুর্বলতা সৃষ্টি হয়েছে সেটিরই একটি বহিঃপ্রকাশ দেখলাম। যদিও বেগম খালেদা জিয়া আহ্বান জানিয়েছেন নেতাকর্মীদেরকে থাকার জন্য, কিন্তু তারপরেও কিন্তু দেখা গেল যে তার নেতাকর্মীরা কিন্তু ওইভাবে এই নির্বাচনকে, আপনি যেটা বললেন লড়াইতে যেরকম একটা স্পিরিট নিয়ে নামা, সেরকম একটা আমরা দেখলাম না। তারপরেও আমি মনে করি যে এই নির্বাচনমুখী হওয়া বিএনপি নির্বাচনমুখী হওয়া, এটি আমরা মনে করি আমাদের জাতীয় রাজনীতির সুস্থ ধারা নিয়ে একটা সুস্থ ধারা ফিরিয়ে আনবে। এবং এখন থেকে আমরা মনে করি যে বিএনপি এই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির একটি লাভ হয়েছে, সেটি হলো যে আবার তাদের প্রতীক নিয়ে তারা মাঠে নামতে পেরেছেন, তাদের দলকে আবার সক্রিয় করতে পেরেছেন, এবং দলীয় যে কর্মকাণ্ড সেটিও কিন্তু অনেক বেশি তারা করার সুযোগ পেয়েছেন। এবং আমি মনে করি এর মাধ্যমে যদি আগামী দিনগুলোতে যদি তারা বিরোধী দল হিসাবে কি করবেন, সরকারের সমালোচনা করবেন, সরকারের ব্যর্থতাগুলো তুলে ধরবেন, এবং যদি সরকারের কোনো যেখানে যেখানে তাদের সমালোচনা করা সেগুলি করবেন, এবং দলকে সুসংগঠিত করবেন, এবং সুস্থ ধারার নির্বাচন করবেন। এবং আজকে এই যে খারাপ ফলাফল বিএনপির জন্য, এর থেকে তাদের একটা শিক্ষা নিতে হবে। সেটি কি, যে বিএনপিও একটি তৃণমূলে একটি অবস্থান তাদের আছে, কিন্তু তারপরেও এই জ্বালানি পোড়ানি ইত্যাদির কারণের জন্যে জনগণের মাঝেও কিন্তু তাদের একটা বিরূপ একটা প্রতিক্রিয়া সেখানে দেখা দিয়েছে, যেটি 5টি সিটি কর্পোরেশনে, আমি আবার বলতে চাই, যেমন খুলনা, আপনার বরিশাল, দিনাজপুর, সর্বশেষ আমাদের গাজীপুরে, সেখানে দেখুন যে সরকারি দলের নির্বাচনী যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু অনেক ভোটের ব্যবধানে কিন্তু তখন হেরেছিলেন। জনগণ গিয়ে ভোট দিয়েছে, আর জনগণ যখন ভোট দিতে চায় তখন অনিয়ম করা খুব ডিফিকাল্ট হয়। আমি ইকবাল ভাইয়ের কথা থেকে ধরছি, সেটা হলো যে এটাকে সুস্থ ধারায় রাখতে হবে নিঃসন্দেহে। ফিরে আসবে কিনা আমি সেটার ব্যাপারে মনে করি উনি যে কারণগুলো বলেছেন ঠিকই আছে, এর সাথে আমি আরো যুক্ত করব। সেটা হলো যে সুস্থ ধারার রাজনীতি করতে হলে সে রাজনীতির পরিবেশ লাগে, এবং আপনি যদি অব্যাহতভাবে কোনো একটি দলকে আপনি রাজনীতির বাজার থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে দেওয়ার মনোভাব থেকে যদি বিভিন্ন ধরনের পদক্ষেপ নেন, তাহলে সে যদি কোণঠাসা হয়ে যায়, তাহলে আবার কিন্তু ফিরে উগ্রপন্থায় চলে যাওয়ার বা দলের ভিতরে উগ্রপন্থার অনুসারীরা কিন্তু তখন উপরে উঠে আসে। যখনই মারামারি লাগে তখনই কিন্তু আমাদের ওই রকম লোকগুলোর প্রয়োজন করে যে বোমা বানায়, যে বোমা তৈরি করে, যে মারামারি করবে, লাঠালাঠি করবে। তখন কিন্তু আর সুস্থ নীতিবান রাজনীতিবিদদের আর জায়গা থাকে না। সেহেতু এখান থেকে সরকারেরও একটা শিক্ষা নেওয়ার আছে, যদি ওনারা এটাকে সৎভাবে বিবেচনা করেন। সেটা হলো যে আপনি কোনো দলের অফিস বন্ধ করে দিবেন না, তাকে আপনি শান্তিপূর্ণ মিছিল আপনি ভেঙে দিবেন, অথবা তাদের অন্য কোনো প্রক্রিয়ায় দল ভাঙে ফেলবেন, বা অন্যভাবে নেতাদের আটকিয়ে রাখবেন, যে লোকটা দেশেই ছিল না তার নামে 4টে মামলা দিবেন। এইগুলো যদি আপনি করেন, তাহলে এই যে ইতিবাচক প্রক্রিয়াটা দেখছি আমরা, এটা সম্পূর্ণভাবে বিকাশ হবে না। সেহেতু ওই বিকাশের জায়গাটা সৃষ্টি করে দেওয়াটা কিন্তু পরিপূরকতা সরকারের দায়িত্ব। আরেকটা আমি যেটা বলে দ্বিতীয়টা যেটা বলতে চাচ্ছি দাদা, সরকারের দায়িত্ব যদি হয়ে থাকে যে একটি লেভেল প্লেইং, না আমি সেই সুস্থ রাজনীতি করার পরিবেশ করা, তাহলে তো পাশাপাশি কিন্তু বিরোধী দলেরও সেরকম একটা দায়িত্ব পড়ে যে তারা সরকারি সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করবেন না, আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন না। এটা আমি আগেই সমালোচনা করেছি। কারণ একটা জিনিস হলো, এটা রাজনৈতিক দল যারা থাকবেন তাদের সবাইকে কিন্তু আজকে সেটি সরকারি দল হোক, আজকে যারা সরকারি দল কালকে তারা বিরোধী দলে যাবেন, বিরোধী দল যারা আজকে আছেন তারা সরকারি দলে কালকে যাবেন। সেই কারণের জন্য আমি মনে করি যে তাদেরকে সবাইকে কিন্তু এই পরিবেশ রক্ষা করার জন্য বলতে চাচ্ছি যে আপনার যে সুস্থ ধারার বিকাশটা দেখছি, এটা যেমন বিএনপির দায়িত্ব আছে, একটা শেষ প্রশ্ন দুজনের কাছে আছে। তার আগে ছোট করে দিলীপ কুমার সরকারের কাছে জেনে আসতে চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন তাদের দৃঢ়তা কিংবা তাদের যে একটা সক্রিয় সংগঠন প্রতিষ্ঠান, সেটা কি প্রমাণ করতে পেরেছে কিনা?
নির্বাচন কমিশন নিয়ে তো আপনারা অনেক কাজ করেন। আমরা মনে করি যে আমরা সুজনের সংবাদ সম্মেলন যেটা করেছিলাম সেখানে কিছু কিছু বিষয় এনেছিলাম। যেমন একটা প্রথম দিকে আমরা লক্ষ্য করছিলাম যে নির্বাচন কমিশন তাদের করা যে আইন সেটা নিজেরাই তারা ভাঙছিলেন। যেমন এবারে নির্বাচনী আইনেই ছিল যে একাধিক প্রার্থীকে যদি কোনো দল থেকে মনোনয়ন দেয়া হয় তবে সবার প্রার্থিতা সেখানে বাতিল হবে। কিন্তু আমরা দেখেছি যে খুলনার পাইকগাছা, মাগুরা এবং বরগুনার বেতাগী পৌরসভায় একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া সত্ত্বেও সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল না হয়ে একজন করে বৈধ রাখা হয়েছে। এবং সাতক্ষীরার কলারোয়াতে আমরা দেখেছি যে একজন উপজেলা চেয়ারম্যান যেতে হবে দাদা, তিনি তার পদ থেকে পদত্যাগ না করেই নমিনেশন পেপার সাবমিট করেছিলেন, কিন্তু তারটা বাতিল করা হয়নি কেন, এজন্য রিটার্নিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। আমরা ডিটেইলে আলাপ করতে পারছি না, বাতিল করা হয়নি। এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এবং ফেনীর ইস্যুটা 48টা কাউন্সিলর পদের মধ্যে 33টা কাউন্সিলর পদেই মাত্র একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে এবং পত্রপত্রিকায় এসেছে। দিলীপ কুমার সরকার, আমরা এত বিস্তারিত আলাপ করতে পারছি না। আপনি চূড়ান্ত বিচারে ইলেকশন কমিশনের এফেক্টিভনেস, তাদের একটা মানে শক্তিশালী একটা নির্বাচন কমিশন হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে কিনা। তারপরে দেখলাম যে ইলেকশনের আমরা আর বিস্তারিত যেতে পারছি না। দিলীপ কুমার সরকার, আপনাকে ধন্যবাদ। শেষ একটা প্রশ্ন, যেহেতু আমরা শেষ দিকে এসেছি, আলোচনা আসলে আরও অনেক কিছু করার ছিল, যদি ডক্টর দেবপ্রিয় যদি বলেন যে শেষ পর্যন্ত এই ভোট দিয়ে এই নির্বাচন, এই দক্ষযোগ্য, এই দীর্ঘ প্রচারণা, এই দিয়ে জনগণ আসলে কি পেল, কিবা এই জহির পুরনো একটা কথা আছে, সেটা হলো গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়ার অধিকার না, গণতন্ত্র মানে হলো মর্যাদা নিয়ে বেঁচে থাকার সুযোগ। সেহেতু এই যে নির্বাচনটা হলো, এইটার মাধ্যমে আমাদের স্থানীয় তৃণমূল পর্যায়ে যে গরিব দুঃখী মানুষগুলো আছে, গ্রামীণ মানুষগুলো আছে, বা আধা শহরও মানুষগুলো আছে, তাদের জীবনের কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা তাদের প্রতিনিধি নির্বাচনের ভিতর দিয়ে। আপনি লক্ষ্য করে দেখবেন যে এই স্থানীয় সরকার নিয়ে সংস্কারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সরকার উদ্যোগ নিয়েছে। বর্তমান যে দল ক্ষমতাসীন আওয়ামী লীগ, 96 থেকে 2001-এ আমি স্মরণ করি, কারণ আমারও সংযুক্ততা ছিল, ওনারা 2006 সালে সে সময় রহমত আলী কমিশন হয়েছে, তারপরে শামসুল হুদা কমিটি হয়েছে, লোকাল ফাইন্যান্সের জন্য তখন আরেকটি কমিটি হয়েছে। মানে প্রত্যেক বছর স্থানীয় সরকারকে শক্তিশালী এবং সংস্কার করার জন্য আওয়ামী লীগের একটা বড় প্রচেষ্টা আমরা 96 থেকে 2001, সেটা এখন আর দেখি না। এখন স্থানীয় সরকারকে যেটা আমাদের বড় সমস্যা দেখছি, অর্থায়ন একটা বড় সমস্যা। এখনও পর্যন্ত 76%, 80% অর্থ কেন্দ্র থেকে যায়। স্থানীয়ভাবে তারা অর্থ তুলে স্থানীয়ভাবে প্রকল্প দাঁড় করানোর ক্ষেত্রে আমরা কোনো সুযোগ এখনও দেখছি না, সক্ষমতা নেই। তাদের ভিতরে হিসাব রাখা থেকে আরম্ভ করে স্থানীয় জনগণের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে প্রকল্প প্রণয়ন এবং তাদের স্বচ্ছতা কাজ দেখানো, সেটার সুযোগও কম। ওনারা যে সেবাগুলো দেয়, আমাদের নিজস্ব সিপিডিতে কাজ আছে, দেখা যাচ্ছে 80% জনগণ তাদের সেবার মানে অসন্তুষ্ট। সেহেতু নির্বাচন তো হয়ে গেল, কিন্তু নির্বাচনটা তো উপলক্ষ মাত্র, আসল বিধেয়টা তো, কাজটা তো হলো মানুষের উপকার। সেইটা করার ক্ষেত্রে সরকার এখন কি ধরনের সমর্থন একে দেয়, এটা দেখার বিষয়। এমনকি গত বাজেটে স্থানীয় সরকারের জন্য শতকরা হারে আপনার বাজেট কমে গেছিল। সেহেতু আমরা মনে করি এখন সময় এসেছে, নির্বাচনটা হয়ে গেলে পরে এই স্থানীয় সরকারকে যথোপযুক্তভাবে কাজে লাগানোর জন্য যে সংস্কারের বিভিন্ন পরামর্শগুলো আছে, সেগুলো যুক্তিযুক্তভাবে কাজে লাগানোর। আমি শেষ কথায় যেটা বলতে চাচ্ছি, তখন ওই নির্বাচনের পরিবেশের প্রেক্ষিতে আমাদের আগের অভিজ্ঞতা হলো যে বিভিন্ন স্থানে যেখানে যেখানে বিরোধী দল নির্বাচনে চেয়ারম্যান হয়েছিল, তাদের সকলকেই বিভিন্ন আইনি প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে। এখন ওই 30টা ওনাদের কয়জন আগামী 1 বছরে বাতিল হয়ে যায়, সেটাও আমরা দেখব। শেষ প্রশ্ন, যেটা হলো যে ওনার কথা সূত্র ধরে বলছি যে এটা রাজনৈতিক ক্ষমতায়নের জন্যই দলীয় প্রতীক বা ইত্যাদি এইসব চিন্তাভাবনা করে নতুন নির্বাচন করা হয়েছে, কিন্তু অর্থনৈতিক ক্ষমতায়ন, মানুষের ভাগ্য বদলের ক্ষেত্রে এই নির্বাচন কি ভূমিকা রাখবে, কতটাখানি ফলপ্রসূ হবে বলে আপনার আশা? না, একটি জিনিস হলো হবে না তেমন চিন্তা নিয়ে কিন্তু গণতন্ত্র মানে টেকসই হবে না। গণতন্ত্রের
নিয়মই হলো যে গণতন্ত্রের যত দুর্বলতাইগুলো থাকুক না কেন তারপরেও কিন্তু গণতন্ত্রকে শেষ রাখতে হবে পর্যন্ত গণতন্ত্র। এবং গণতন্ত্রের আরেকটি বিষয় হলো যে নির্বাচন হতে হবে, অর্থাৎ জনগণের ভোটের অধিকার রাখতে হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে আমি মনে করি যে এখানে দুর্বলতা থাকতে পারে, যেটা প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া একটি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, যেটা আমরা এখানে বসে আলোচনা করেছি। এবং আপনার প্রতিবেদকও যেটা বলেছেন, সুজন সারা দেশে যেটা তারা পর্যালোচনা করেছেন, তারাও কিন্তু এই কথাটি বলেছেন যে এই নির্বাচনটি শান্তিপূর্ণভাবে হয়েছে, যেরকম আশঙ্কা ছিল সেরকম আশঙ্কা প্রমাণিত হয়নি। তো এই পথ ধরেই আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। একটি জিনিস হলো যে আমরা যদি সবসময় যদি বলি নির্বাচন তো হলো কিন্তু নির্বাচনে কি পেলাম, তাহলে কিন্তু আগামীতে নির্বাচন দেওয়ার প্রক্রিয়া কিন্তু নিরুৎসাহিত হবে। যেটুকু পেয়েছি আর যেটুকু আমরা প্রত্যাশা অনুযায়ী পাইনি সেটা পূরণ করার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনি যেটা বললেন সর্বশেষ যে নির্বাচন কমিশন, দেখুন নির্বাচন কমিশন সম্পর্কে, হ্যাঁ নির্বাচন কমিশন সম্পর্কে কিন্তু চারিদিকে একটা ইয়ে ছিল যে এই নির্বাচন কমিশন আজ্ঞাবহ ইত্যাদি ইত্যাদি। আজকে অন্তত নির্বাচন কমিশন প্রমাণ করেছেন যে নির্বাচনটি তারা করতে পেরেছেন। ধন্যবাদ জনাব ইকবাল সোবহান চৌধুরী, ধন্যবাদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য স্টুডিওতে আসার জন্য, দিলীপ কুমার সরকার আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা ভোটের লড়াই অনুষ্ঠানটি এখানে শেষ করব। আমরাও আশা করব এই নির্বাচনের ফলাফল যাই হোক, গণতন্ত্রের প্রতিষ্ঠার ক্ষেত্রে, তৃণমূলে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং জাতীয় রাজনীতির ক্ষেত্রে এই নির্বাচন একটি ইতিবাচক ভূমিকা রাখবে, এই আশাবাদ আমাদের রয়েছে। এবং আমরা তবে নির্বাচনের যে ফলাফল পেলাম আমরা, এ নিয়ে আরও অনুপঙ্খ বিশ্লেষণ সামনে আমরা দেখব এবং গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা আমরা কি হয় আগামী দিনগুলোতে সেগুলোতে আমরা নজর রাখবো গভীরভাবে। সেই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবার শুভকামনা সবার প্রতি।